বলাইপুর গ্রামে খোতন নামের এক সহজ সরল চাষি বাস করত। পরিবারে তার মা ও সে থাকত। খোতন খুবই গরিব চাষি। মানুষের খেতে খামারে কাজ করে কোনো রকমে দিন পার হতো তার। কি রে খোতন, তোর কাজ শেষ হলো নাকি রে? হ্যাঁ মোড়ল মশাই, এই তো আর একটু কাজ বাকি আছে। যে রোদ পড়েছে তাতে কি আর কাজ করা যায়? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাহলে কাজ শেষ করে তাড়াতাড়ি আমার বাড়ির আড়তে আসিস রে। তোর পাওনা টাকা নিয়ে যাস, কেমন? খিদেও লেগেছে বেশ। কবে যে একটা বিয়ে করব, কবে যে বউ আমার জন্য মাঠে খাবার নিয়ে আসবে আর আমি আরামে খাবো। এই যে খোতন, এসেছিস? খোতন, তোর জন্যই তো এত সময় আমি অপেক্ষা করছিলাম রে। আগে মোড়ল মশাই, একটু দেরি হয়ে গেল। তা দিন দেখিনি আমার পাওনা টাকাটা। মা মনে হয় পথ চেয়ে বসে আছে। দিন। এই যে, নে নে নে, এখানে তোর টাকা। এ কি মোড়ল মশাই, আজ যে 50 শিকে বেশি দিলেন। এই 50 শিকে তোর বকশিস দিলাম রে। তা খোতন, পারলে এবার একটা বিয়ে করে নে নাকি? আর বিয়ে? গরিব মানুষের কপালে কি আর বিয়ে থা লেখা আছে নাকি? গরিব বলে কেউ তো আমাকে মেয়ে দিতেই চায় না। দেবে দেবে, মন দিয়ে কাজ কর, দেখবি মেয়েরা তোর পেছনে লাইন জুড়াবে রে। মা, মা, দরজা খুলবি না নাকি রে? কি রে মা, ওইখানেই দাঁড়িয়ে থাকবি? আয়, বাজারগুলো ধর। শরীরটা বড্ড খারাপ লাগছে রে খোকা। মনে হচ্ছে এখান থেকে ওখানে পা বাড়িয়ে যেতে পারবো না। আমি মনে হয় আর বাঁচবো না রে খোকা। ধুর মা, তুই যে কি বলিস না। তুই না বাঁচলে আমার কি হবে বল দেখিনি। এমন কথা আর কখনো বলবি না, এই বলে দিলাম। এই দেখ, তোর জন্য কি এনেছি। ও মা, এটা কি রে খোকা? এটা শাড়ি। আজ মোড়ল মশাই 50 শিকে বেশি দিয়েছে। এটা দিয়েই শাড়ি কিনে নিয়ে আসলাম। সব টাকা এভাবে নষ্ট করে ফেলিস না খোকা। কিছু টাকা জমা। একদিন যদি অসুস্থ থাকিস তবে তো সেদিন না খেয়ে থাকতে হবে। ধুর মা, কি যে বলিস নে। না খেয়ে থাকবো কেন? আমার তো রোজ কাজ হয়। মোড়ল মশাইয়ের ক্ষেতের কাজ কখনো বন্ধ হয় নাকি? এইসব কিছু জানি নে বাপু। আমার একটা বৌমা চাই। অসুস্থ শরীর নিয়ে সে আর কাজ করতে পারি নে। সে দেখা যাবে। বিয়ে তো ওপরওয়ালার পরিকল্পনা মতো হবে। এখন থেকে আমি তোর কাজে সাহায্য করব। চারটা খেতে দে তো মা, খুব খিদে পেয়েছে। দিন গড়িয়ে রাত হয়। খোতন ও তার মা ঘুমিয়ে পড়ে। সেদিন রাতে খোতনের মায়ের খুব জ্বর হয়। পরের দিন সকালে খোতন কাজে বের হবার আগে বারবার তার মাকে ডেকেও কোনো সাড়া শব্দ পায় না।
মা, এ মা, মা তুই কি ঘুমিয়ে আছিস? আমাকে একটু গুছিয়ে দিবে না? সকাল যে হয়ে এলো, কাজে যাব না নাকি? এই দেখো দেখিনি, এখনো ঘুমিয়ে আছে। খোকা, আমার শরীরটা যে বড্ড খারাপ লাগছে রে। গলাটা শুকিয়ে আসছে খোকা, কথা বলার মতো যে শক্তি পাইনি। ইস, গাটা তো একদম জ্বরে পুড়ে যাচ্ছে। তুই আগে ডাকবি নে মা। দাঁড়া মা, আমি কবিরাজের কাছ থেকে এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। না, কোথাও তো একটা পয়সাও নেই। এবার টাকা পাবো কোথায়? কোথায় পাবো টাকা? এত চিন্তা করছি কেন? টাকা তো বিমল চাচার কাছে পাবো। যাই যাই, বিমল চাচার কাছ থেকে 1 টাকা নিয়ে মায়ের জন্য ওষুধ আনি। বিমল একজন মাছ ব্যবসায়ী। খোতনের সাথে তার খুব ভালো সম্পর্ক। খোতন সংসারের টাকা বাঁচিয়ে অনেক কষ্টে 1 টাকা জমিয়ে সেটা বিমলের কাছে জমা রেখেছিল। বিমল চাচা কি এখন বাড়িতে আছে? কে জানে, তাকে গিয়ে পাবো কিনা। 2 মেয়ে ও বউকে নিয়ে বিমলের সংসার। বিমলের দ্বিতীয় স্ত্রী বিমলা। তার প্রথম স্ত্রী মারা যাবার পর সে বিমলাকে দ্বিতীয় বিয়ে করে, কিন্তু তার বড় মেয়ে পারোকে বিমলা একটু সহ্য করতে পারত না। এই নিয়ে বিমলের সংসারে বেশ ঝামেলা। কইরে সাই করুনি হতস্তারি মেয়ে, এখনো ঘুম ভাঙলো না নাকি? আজ ওর একদিন কি আমার একদিন। এই তো মা, এই তো আমি তো সেই কখন উঠেছি মা। সাই করিয়ে বাসনগুলোই ধুতে যাচ্ছিলাম মা। এত সময় বাসি কাজগুলো সব করার কথা, এখনো কোনো কাজ হলো না? বাসনগুলো মেজে কটা রুটি বানাগে, তোর বাবা হাটে যাবে। যে বাকে তো ডাকতে পারো, একা হাতে এতটুকু মেয়ে সংসারের এত কাজ সামলাবে কি করে? এতই যদি ধরো দুতলে পড়ে না, কাজগুলো নিজে করে হাতে গেলেই তো পারো। আপদ খারে বসে খাওয়াচ্ছি, আরো লম্বা লম্বা কথা শুনছি। উঠেছিস মা? ইস, চোখগুলো লাল হয়ে আছে। আর একটু ঘুমোতে পারলি না? খুব সে খিদে পেয়েছে মা, তাড়াতাড়ি খাবার দাও। চল ঘরে চল, তোর জন্য 2টো ডিম সেদ্ধ করে রেখেছি। সব কিছু আমার কপাল। কেন যে বিয়েটা করতে গিয়েছিলাম কে জানে। আমার জন্যই আজ মেয়েটার কপালে এত দুর্ভোগ। মা আমার খুব স্বার্থপরের মতো আমাকে একা ফেলে চলে গেল। সাথে করে নিয়ে গেলেই তো পারত। রোজ রোজ এত অশান্তি যে আমার আর ভালো লাগে না। কিছুক্ষণ বাদই খোতন বিমলের বাড়ি এসে হাজির হলো। ও চাচা, তো দেখছি বাড়িতেই আছো। চাচা, ও চাচা। আরে ঘটনে যে, তা কি মনে করে এলে বাবা? মায়ের খুব জ্বর এসেছে, তাই তোমার কাছে এসেছি। 1 টাকা পেতাম, সেটা নিতে এসেছি গো। বিমল চাচা, টাকাটা দিলে খুব উপকার হতো, খুবই দরকার যে আমার। 1 টাকা দিয়ে কি আর তোমার মায়ের চিকিৎসাটা করাতে পারবে? 1 টাকায় আবার কোনো চিকিৎসা আছে নাকি রে ঘতন? সে আমি দেখবনি, তুমি আমার টাকাটা দাও তো। অনেক কষ্ট করে তোমার কাছে 1টা টাকা জমিয়েছি,
এখন বিপদের দিনে সেটা কাজে লাগবে। আজকাল মানুষের থেকে টাকাও ধারে নাও নাকি? সত্যি তোমাকে নিয়ে আর পারি না। ঘটন বাবা, আমার কাছে তো কোনো টাকা নেই। যেদিন 1 টাকা গোছাতে পারবো সেদিন তোকে টাকাটা পরিশোধ করে দেব। আরে না 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 না, আমার 1 টাকা এক্ষুনি চাই। তুমি তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো গো বিমল চাচা। আমার মায়ের চিকিৎসা করাবো টাকা দিয়ে, আমার এক্ষুনি টাকা চাই। তোর 1 টাকা তো আমি দিতে পারবো না, বিনিময়ে তোর কি চাই তুই সেটা বল। আমি যেটা চাইবো সেটা দেবে গো বিমল চাচা। হ্যাঁ দেব দেব, বল বল তোর কি চাই। হয় আমাকে 1 টাকা দাও, না হলে তোমার 2 মেয়ের ভেতরে 1খানা মেয়ে আমাকে দাও, নইলে আমি মোড়ল মশাইয়ের কাছে বিচার দেব বলে দিলাম। নিয়ে হোগো, আমাদের পারো মা তো বিয়ের উপযুক্ত, বলো তুমি বরং একে ঘোতনের সাথে বিয়েটা দিয়ে দাও। কিন্তু থাক বাবা থাক, তোমাকে আর অত ভাবতে হবে না, আমি বিয়েতে রাজি। বিমলের বাড়িতে কোনো রকমে তাদের বিয়েটা হলো। তাদের বিদায়ের সময় বিমল পারোর হাতে একটা কৌটো দিয়ে বলল, এটা রাখ মা, অসময়ে তোর কাজে লাগবে। কি কি দিচ্ছ ওকে? হ্যাঁ কই দেখি দেখি। হো মা, এ তো সোনার হার। হ্যাঁ, ওটা ওর মায়ের হার। ওর মা মারা যাবার সময় হারটি ওকে দিতে বলেছিল, তাই এতদিন যত্ন করে তুলে রেখেছিলাম। বাবা বাবা, পোড়ামুখী হতচ্ছাড়ি মেয়ে, এতদিন বসে বসে আমার অন্ন ধ্বংস করে যাবার সময় যেটুকু ছিল সেইটুকু সাথে করে নিয়ে যাচ্ছে। খবরদার শাশুড়ি মা, আমার বউকে কিচ্ছু বলবেন না, এই আমি বলে দিলাম। ও আমার একমাত্র 1 টাকার বউ, আমার খুব কষ্ট করে পাও বউ এটা। হ্যাঁ, তোমার 1 টাকার বউ অনেক মূল্যবান জিনিসে। যাও বাবা, একে বাড়ি নিয়ে শোকেসে তুলে রাখো, না হলে তোমার 1 টাকা যে ক্ষয়ে যাবে। শোকে যে না শাশুড়ি মা, ওকে আমি সারা জীবন আমার বুকে আগলে রাখবো। আমার অনেক কষ্ট করে গোছানো 1 টাকা, সেই 1 টাকার বিনিময়ে আমার এই বউ আমি পেয়েছি। চলো বউ, বাড়িতে চলো। আমার সংসারটা বড্ড অগোছালো গো বউ, সবকিছু তোমাকে গুছিয়ে নিতে হবে। বাড়িতে অসুস্থ মা, আর আমার রোজগার এই অল্প স্বল্প রোজগার হয় আর কি। তুমি কি আমার ওপরে রাগ করেছো বউ? বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। এই 1 টাকার মূল্য আমার কাছে অনেক, তাই তো আমি সেটা ছেড়ে না দিয়ে তোমাকে বিয়ে করে নিয়ে এলাম। কি রে রতন, তোর লগে ওইটা কেরা রে? কারে নিয়ে আইলি তুই? ওটা আমার বউ গো রতন দা, আমার 1 টাকার বউ। বুঝলি রতন, আমাগর ঘটনের আর বুদ্ধি হইল না, ওর নাকি 1 টাকার বউ। দেখো দেখিনি সবাই কেমন দাঁত কেলিয়ে হাসে। 1 টাকার বিনিময়ে বিয়ে করা বউ আমার, তাহলে তো 1 টাকারই বউ হবে, তাই না? চলো বউ চলো। যা যা বাড়ি যা, এই 1 টাকার বউ যদি এইবার তোর বুদ্ধিটা খুলতে পারে, যা যা যা। মা, এ কি মা, তুই তুই কেন কাজ করছিস? তোর না জ্বর এসেছে? জ্বর তো এসেছিল, তুই তো ওষুধ আনতে গিয়ে আর এলি না বাবা। বেলুর মা আমাকে ওষুধ দিয়ে গিয়েছিল,
সেইটা খেয়ে এখন একটু ভালোই আছি রে। ইস, ভুল হয়েছে মা। আমি তো ওষুধ আনতে গিয়েছিলাম, কিন্তু যার কাছে আমার 1 টাকা জমা দিয়েছিলাম সে তো সেই টাকা দিতে পারেনি। তাই সেই 1 টাকার বিনিময়ে তার মেয়েকে বিয়ে করে এনেছি। ও মা, কথা বলতে বলতে তো আমি ভুলেই গেছিলাম, তুই বিয়ে করে এনেছিস। এটা এটা আমার বৌমা, কি সৌভাগ্য আমার। অবশেষে আমার ছেলের বউ জুটলো। ওই জুটলো আর কি 1 টাকার বিনিময়ে। যাই হোক, বউ তো হলো, বিয়ে তো করতে পারলাম। অনেক দিন পার হলো। খোতনের সংসারে অভাব হলেও শান্তির অভাব ছিল না। পারো খুব সাংসারিক ছিল। সে প্রতিটা কাজে খোতনকে হাতে হাতে সাহায্য করত। বউ, ও বউ, বউ, আরে কোথায় গেলে গো? একটু সকাল সকাল ডাক দেবে তো, কতটা বেলা হয়ে গেল। মোড়ল মশাই না জানি আজ কি বলে। ধরো, গামছাটা মাথায় বেঁধে নিও। রোদের ভেতর তোমার যে খুব কষ্ট হয় এটা আমি জানি। তোমার মুখখানা দেখলে আমি সব কষ্ট ভুলে যাইব। আমি চললাম গো মাঠে, আমি চললাম। এ কি, খালি মুখে বাড়ি থেকে বেরোচ্ছ যে? কিছু মুখে দিয়ে যাও। না 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 না, এখন মোটেও সময় নেই। তুমি খাবার নিয়ে সকাল সকাল চলে এসো, কেমন? এ কি, তুমি চলে এসেছো? এত তাড়াতাড়ি কাজ শেষ? তোমার মুখটা অমন শুকনো শুকনো কেন লাগছে? না বউ, তা নয়, তা নয়। আগে আমাকে 1 গ্লাস জল দাও। বউ, চাষবাসের কাজ বুঝি এই শেষ হলো গো। মোড়ল বসাই কাল থেকে কাজে যেতে মানা করেছে আমাকে। কেন, কি হয়েছে? জানি না, কোত্থেকে নাকি বিদেশি যন্ত্রপাতি এনেছে মাঠে কাজ করানোর জন্য। এখন আর আমাদের মতো গরিব মানুষের দরকার নেই। কি কাজ করব এখন? কাল থেকে বোধহয় না খেয়ে মরতে হবে গো। হ্যাঁ, তো চিন্তা করছিস কেন খোকা? অন্য কোনো কাজের সন্ধান কর, দেখবি উপরওয়ালা ঠিক একটা ব্যবস্থা করে দেবে। মাগো, এটা তোমার দেওয়া ভালোবাসা, এটা রাখতে পারছি না মা, আমাকে ক্ষমা করে দিও। আমার স্বামীটা যে বড্ড সহজ সরল, ওর কিছু একটা করার যে খুব দরকার মা। এটা নাও। ওমা, এটা কি করব বউ? এটা তো তোমার মায়ের হার। রাস্তার ওপর যে জমিটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে, ওই জমিটাই আমরা চাষ করব। তুমি তুমি এই হাটটি বিক্রি করে এনে সার, মাটি আর বীজ কিনে আনো। জমিটা ভালোভাবে চাষ দিয়ে বীজগুলো তুমি আর আমি মিলে ছড়িয়ে দেব। দেখ রে বাবা, দেখ আমার সংসারের লক্ষ্মী। যা যা, মেয়েটা যা বলছে তাই করে দেখ, অবশ্যই দেখবি তুই সফল হবি। খোতন হাটটি বিক্রি করে চাষের জন্য বীজ, সার ও মাটি কিনলো। রাস্তার পাশের পরিত্যক্ত জমিটা পারো ও খোতন খুব সুন্দর করে পরিষ্কার করে জমিটা চাষের জন্য উপযোগী করলো।
কিরে ঘোতন, এবার কি নিজে নিজে চাষ শুরু করবি নাকি রে? হ্যাঁ হরিদা, এবার নিজে কিছু করে দেখি। সারা জীবন তো মানুষের খেতে খামারে কাজ করে গেলাম। যাক, অবশেষে 1 টাকার বউ তোকে পরিবর্তন করেই ফেললো। তোর ভাগ্যটা বেশ বড় রে ঘোতন। এমন ঘরনি আর কজনেরই বা জোটে রে ঘোতন। ঘোতন আর তার বউ মিলে চাষির কাজ শুরু করলো। পারো হাতে হাতে ঘোতনকে খুব সাহায্য করতে লাগলো। দেখতে দেখতে ফসলগুলো বড় হলো। বাড়িতে এনে পরিষ্কার করে ঘোতন হাটে বিক্রি করে এলো। এতগুলো টাকা? নাও বউ নাও। এতগুলো টাকা আজ তোমার জন্যই সম্ভব হয়েছে গো। আমার 1 টাকার বউ আমাকে আজ 1000 টাকার সম্পদ গড়ে দিল। এটা তোমার কাছেই রাখো। কিছু টাকা দিয়ে ঘর সারাই করবে, আর কিছু টাকা দিয়ে আবারও চাষের কাজ শুরু করবে। 1 টাকায় যে কিনেছিলি বউ, সে বউ দিয়ে আজ আমাদের সংসারে খুশির ঢেউ। আমার লক্ষ্মী বৌমা। আমার তো কিছুই ছিল না, এই পরিবারে এসে আমি সব কিছু পেয়েছি। আপনার মতো মা পেয়েছি, আপনার ছেলের মতো স্বামী পেয়েছি। আমি সত্যিই খুব ভাগ্যবতী মা। 1 টাকায় আমার কপাল খুলে দিয়েছে। আসলে বউ, সেদিন এই বিয়েটা তোমার বাবা আর আমি পরিকল্পনা করেই করেছিলাম। তোমার বাবা আমাকে খুব ভালোবাসতো। তোমার কষ্টের সব কথা সে আমাকে বলেছিল। আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ে করলে তোমাকেই করব। তাই তো ওই 1 টাকার অজুহাতে তোমাকে বিয়ে করা আর কি। তোমাকে আমি সহজ সরল ভেবেছিলাম, কিন্তু তুমি তো চালাকেরও চালাক। চাষির কাজ করে আস্তে আস্তে খোতনের সমস্ত অভাব দূর হয়ে গেল। থাকার জন্য সে একটা ভালো ঘর করলো। তার মা এবং বউকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। এক গ্রামে রিমা ও সীমা নামে 2 বোন থাকতো। খুব ছোটবেলায় তারা তাদের বাবা মাকে হারায়। তাদের দাদি তাদেরকে বড় করে তুলেছিল। রিমা, ও রিমা, কোথায় গেলি রে? একবার এদিকে আয় দেখি। দাদিমা, তুমি কি আমাকে ডাকছিলে? বলো কি বলবে? সকাল থেকেই দেখ প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। ঘরে তো কোনো বাজার নেই। এক কাজ কর, তুই ডোবা থেকে কয়টা পুঁটি মাছ ধরে নিয়ে আয়। দাদিমা, তুমি একটু অপেক্ষা করো, আমি ডোবা জাল নিয়ে কয়েকটা পুঁটি মাছ ধরে এক্ষুনি চলে আসবো। বাবু, আমাকেও সাথে নিয়ে যাও, আমি তোমার সাথে মাছ ধরতে যাবো। আগামী সপ্তাহে তো তোর পরীক্ষা শুরু। এখন ভালো করে পড়াশোনা কর, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। আমি গেলে তো বেশি মাছ ধরা যাবে, তারপর না হয় কিছু মাছ বাজারে বিক্রি করবো, আর কিছু মাছ বাড়ি নিয়ে আসবো। তাহলে তো আরো অনেক পয়সা হয়ে যাবে, আর ওই পয়সা দিয়ে আমরা ভাতের চাল কিনবো। এত দেরি করতে হবে না, তুই বরং অল্প কয়টা পুঁটি মাছ ধরে নিয়ে চলে আয়। আমরা ওগুলো দিয়েই আজকের দিনটা না হয় চালিয়ে দেব। আগামীকাল কিছু একটা ব্যবস্থা হবে। পচা ডোবার মধ্যে পুঁটি মাছ পাওয়া সহজ নয়। পুঁটি মাছের পরিমাণও অনেক কমে গেছে।
এই ডোবা থেকে এখন অনেকেই মাছ ধরে নিয়ে যায়। মাছ না ধরলে তো আজ সারাদিন না খেয়ে থাকতে হবে, ঘরে তো কোনো টাকা পয়সাও নেই, আমাদের একটু কষ্ট তো করতেই হবে। এ কি বলছিস বোন? আর দেরি করিস না, এবার জালটা ফেলে দেখ কটা মাছ পাওয়া যায় কিনা। যাক, আমাদের ভাগ্যটা অনেক ভালো। দেখ, আজ কতগুলো পুঁটি মাছ পেয়েছি। এতগুলো পুঁটি মাছ তো আগে কখনো পাইনি। আজ অনেকগুলো পুঁটি মাছ উঠেছে, চল দেখি অর্ধেক পুঁটি মাছ বাজারে বিক্রি করে দিই। সবগুলো পুঁটি মাছ তো আর খাওয়া যাবে না। চল, আমরা বাজারের দিকে এগোতে শুরু করি। আবার সকাল সকাল বাড়ি ফিরতে হবে তো, আকাশের অবস্থাও ভালো না, যে কোনো সময় ঝড় শুরু হতে পারে। এরপর রিমা এবং সীমা যখন বাজারে মাছ বিক্রি করার জন্য রওনা হলো, তখনই সেখানে চলে এলো মোড়লের ছেলে রতন। এই যে রিমা, সীমা, কোথায় যাচ্ছিস তোরা? কোথায় আর যাবো, এই ডোবা থেকে পুঁটি মাছ ধরলাম। বৃষ্টির কারণে ডোবাতে অনেক পুঁটি মাছ এসে জমা হয়েছে। তোদের সাহস তো কম নয়, ডোবা থেকে মাছ ধরলি, অথচ একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না। তোরা কি জানিস না এই ডোবার মালিক হলো আমার বাবা? ভুল হয়ে গেছে রতন ভাই, আমরা সত্যিই জানতাম না যে এটা তোমাদের ডোবা। যদি জানতাম তাহলে মাছ মারার আগে অবশ্যই তোমাদের বলে নিতাম। আমাদের মস্ত ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। সবকিছু তো বুঝতে পারলাম, কিন্তু ভুল যখন একটা করে ফেলেছিস, এর মাসুল তোদের দিতেই হবে। এক কাজ কর, এই মাছগুলো বাজারে বিক্রি করে যে টাকা পাবি, সেখান থেকে অর্ধেক টাকা আমাকে দিবি। আমরা গরিব মানুষ, আমাদের নুন আনতেই পান্তা ফুরায়। এই কটা টাকা থেকে যদি ভাগ দিই তাহলে তো আমরা না খেয়ে মরবো। আহা, আমার ডোবায় মাছ ধরবি অথচ আমাকে ভাগ দিবি না? দাঁড়া, এখনই তোদের সব মাছ আমি আবার ডোবায় ছেড়ে দিয়ে আসছি। দাঁড়া দাঁড়া। না না, এই কাজ করো না, এই কাজ করলে তো একেবারে না খেয়ে মরতে হবে। ঠিক আছে, আমরা দুজন বাজারে যাচ্ছি, আর পুঁটি মাছ বিক্রি করে যে টাকা পাবো তার থেকে অর্ধেক টাকা তোমাকে দেবো। আর শোন, এই যে আমি তোদের কাছ থেকে টাকা নিয়েছি, খবরদার এই কথা কিন্তু কাউকে বলবি না। যদি বলিস তাহলে তোদেরকে মেরে এই ডোবার মধ্যেই পুঁতে রাখবো আমি। না না রতন ভাই, বিশ্বাস করো, এই কথা আমরা কাউকে বলবো না। তারপরও তুমি আমাদের পুঁটি মাছগুলো ডোবাতে ছেড়ে দিও না। এখন থেকে যতবার পুঁটি মাছ মারবি ততবার আমার কাছ থেকে অনুমতি নিবি, আর অর্ধেক মাছের টাকা আমাকে দিবি। তা না হলে তোদেরকে এই ডোবার মাছ ধরতে দেব না। এরপর রিমা এবং সীমা বাজারে বসে পুঁটি মাছ বিক্রি করতে লাগলো। পুঁটি মাছ নেবেন? পুঁটি মাছ, ভালো ভালো পুঁটি মাছ আছে। কিরে, তোরা দুই বোন এই সকাল সকাল এতগুলো মাছ কোথায় পেলি বলতো? তোদের তো আগামী সপ্তাহে স্কুলে পরীক্ষা শুরু হতে চলেছে, এখন এই পড়াশোনা বাদ দিয়ে মাছ বিক্রি করছিস কেন রে? কি আর করবো কাকু, সারাদিন যদি পড়াশোনা নিয়ে বসে থাকি তাহলে তো আর পেটে ভাত জুটবে না। আমাদের তো আর বাবা মা নেই যে আমাদের খাওয়াবে। নিজের লোক বলতে রয়েছে বৃদ্ধ দাদি, আর দাদি আমাদের জন্য কত কি করছে। আহারে, তোদেরকে দেখলে সত্যি অনেক মায়া হয়। ঠিক আছে, আজকের এই পুঁটি মাছগুলো আমি কিনে নিচ্ছি। তোদেরকে এই বৃষ্টির মধ্যে আর বাজারে বসে বসে ভিজতে হবে না। তুমি সত্যি আমাদের সব পুঁটি মাছগুলো কিনে নেবে? তাহলে কিনে নাও না কাকু, তোমার তো আর টাকা পয়সার অভাব নেই। তাই তো নিচ্ছি, দে দেখি সবগুলো মাছ একটা ভালো পলিথিনে প্যাকেট করে দে, কেমন? তোমাকে অনেক ধন্যবাদ। নাও, এই মাছগুলো ভালো করে প্যাকেটে ভরে দিচ্ছি।
কি রে, তুই যে বলেছিলি বাড়ি থেকে টাকা নিয়ে আসবি, কই টাকা তো আনলি না। আজ সারা রাত আমরা কি করে পিকনিক করব বলতো? একবার যখন টাকা আনবো বলে কথা দিয়েছি না, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, একদমই ভাবতে হবে না রে। কিছুক্ষণের মধ্যেই দেখবি টাকা চলে আসবে। তোর কথার আগা মাথা আমি কিছুই বুঝতে পারছি না। টাকা কোথা থেকে আসবে? টাকা নিশ্চয়ই আকাশ থেকে পড়বে না। আর বলিস না, ওই যে আমাদের পাশের বাড়ির বুড়িমার দুই নাতনি আছে না, রিমা ও সীমা, সকালবেলা দেখি ওরা ডোবার মাঝে বৃষ্টিতে ভিজে ভিজে পুঁটি মাছ ধরছে রে। আরে তা না হয় বুঝলাম, কিন্তু ওরা পুঁটি মাছ ধরলে টাকা কোথা থেকে আসবে? আর ভনিতা না করে একটু পরিষ্কার করে বলতো, তুই কি বলতে চাইছিস? আরে বাবা, সেটাই তো জাদু। আমি ওদেরকে গিয়ে বললাম এই ডোবাটা আমার বাবার, আর আমাকে মাছের ভাগ দিতে হবে। ঠিক বলেছি না? আরে বাহ রে বাহ, তোর তো অনেক বুদ্ধি রে। এখন থেকে আমাদেরকে আর টাকা নিয়ে ভাবতে হবে না। ওই মেয়েগুলোকে দিয়ে প্রতিদিন মাছ ধরাবো আর বাজারে বিক্রি করাবো। তারপর সেখান থেকে যে টাকা হবে না, ওগুলো দিয়ে আমরা বন্ধু বান্ধবেরা মিলে ফুর্তি করবো রে পাগলা। সবকিছুই ঠিক আছে, কিন্তু কথা হলো মেয়েগুলো যদি একবার জানতে পেরে যায় ওই ডোবার মালিক আসলে আমার বাবা না, তাহলে তো খুব খারাপ হয়ে যাবে রে। আরে বাবা, তুই হলি এই এলাকার চেয়ারম্যানের ছেলে রে, তোর মুখের ওপর কথা বলবে এমন সাহস কারণ নেই রে পাগলা। তা তুই ঠিক কথাই বলেছিস। দেখ দেখ, ওই মেয়ে দুটো আমাদের দিকে হেঁটে আসছে। এই মেয়ে দুটো হলো আমার সোনার ডিম পাড়া হাঁস। দেখবি প্রতিদিন কিভাবে আমাকে সোনার সাপ্লাই দেয়। এই নাও রতন ভাই, এখানে মাছের ভাগের অর্ধেক টাকা আছে। আজ মাছগুলো বিক্রি করে এই কটা টাকাই পেয়েছি। ঠিক আছে, যা এবার বাড়ি ফিরে যা। সারাদিন অনেক পরিশ্রম করেছিস। আর শোন, আগামীকাল সকাল সকাল চলে আসিস। এসে কিন্তু সময় নষ্ট না করে মাছ মারতে শুরু করবি, কেমন? হ্যাঁ রতন ভাই, আগামীকালকেও সকাল সকাল চলে আসবো। যেহেতু তোমাদের ডোবায় মাছ হয়েছে, তাই তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। এখন থেকে মাছ বিক্রি করে যে টাকা পাবি, তার অর্ধেক টাকা আমাকে দিয়ে যাবি চট করে। সেই সকালবেলা বেরিয়েছিস আর এতক্ষণে ফিরলি? কোথায় ছিলি তোরা? কোথায় থাকবো দাদি, ডোবায় মাছ ধরে সেগুলো বাজারে বিক্রি করে এলাম। কেন কেন, ডোবায় মাছগুলো বিক্রি করেছিস কেন? আমি তো বলেছিলাম মাছগুলো রান্না করে খাবো। আমাদের ভাগ্যই ভালো না দাদি। ডোবা থেকে যখন মাছ ধরছিলাম, তখন হঠাৎ করে চেয়ারম্যানের ছেলে রতন এলো আর বলল যে এই ডোবার মালিক নাকি তার বাবা। এখন থেকে যা মাছ ধরবো তার অর্ধেক টাকা রতনকে দিতে হবে। হে ঈশ্বর, এ আমাদের কোন পরীক্ষায় ফেললে? গরিব মানুষের সাথে কি শুধু খারাপই হয়? মেয়ে দুটো এত কষ্ট করে মাছ ধরলো, আর এখন নাকি অর্ধেক টাকা আরেকজনকে দিতে হবে। কি আর করব বলো দাদি, যদি ওকে টাকার ভাগ না দিই তাহলে তো ডোবাতে মাছই ধরতে দেবে না। ঠিক আছে, এখন তোরা গোসল করে আয়, আমি তোদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করছি। সারাদিন অনেক পরিশ্রম করেছিস, এখন তোরা একটু বিশ্রাম নে।
আজ একটাও পুঁটি মাছ পাচ্ছি না রে। কি যে করবো কিছুই বুঝতে পারছি না। এইদিকে রতনকে টাকা দিতে না পারলেও তো সে ঝামেলা করবে। বাবু, আমার শরীরটা একদম ভালো লাগছে না। বৃষ্টিতে ভিজে ভিজে জ্বর চলে এসেছি। চল বাবু, আজ আমরা বাড়ি ফিরে যাই। আর একটু অপেক্ষা কর বোন, যদি কিছু মাছ পেতাম তাহলে বাজারে বিক্রি করতে পারতাম। মাছ ধরতে ধরতে তো বিকেল হয়ে গেল রে। এখনো তো মাছ ধরা শেষ করতে পারলি না। কখন মাছ ধরবি আর কখন বাজারে বিক্রি করবি? আমার টাকার প্রয়োজন, তোরা তাড়াতাড়ি কর। রতন ভাই, তুমি আমাদেরকে টাকার জন্য চাপ দিচ্ছ কেন বলো তো? আমরা তো চেষ্টা করছি। এখন যদি জলে মাছ ধরা না পড়ে তাহলে সেটা কি আমার দোষ? জালে মাছ ধরা পড়ছে না কারণ তোরা মাছ ধরতে জানিস না, তাই তো মাছ ধরা পড়ছে না। আমি কিছুই শুনতে চাই না, আমার টাকা লাগবে, টাকা। যে করেই হোক মাছ ধর তোরা। আজ আমাদের ক্ষমা করে রতন ভাই। শরীর একদম ভালো লাগছে না আমার। গা কেটে জ্বর আসছে। আজ আমরা বাড়ি চলে যাবো। হ্যাঁ রতন ভাই, আগামীকাল তোমাকে মাছ ধরে বিক্রি করে টাকা এনে দিতে বললাম তো, আমাদেরকে যেতে দাও। একদম না, আজকে তোদের টাকা দিতেই হবে। তা না হলে আমি বাবার কাছে নালিশ করব। তোরা চুরি করে ডোবা থেকে মাছ ধরিস, তারপর তোদেরকে গ্রাম থেকে বের করে দেব, দেখিস তুই। আমরা আমরা গরিব মানুষ, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। দয়া করে আমাদের সাথে এমন অবিচার করো না। আমি আর কোনো কথা শুনতে চাই না। যদি আজ টাকা পাই তাহলে ভালো, আর যদি না পাই তাহলে খবর আছে। তুমি টাকা দিয়ে কি করো সেটা আমরা জানি রতন ভাই। আমাদের কষ্টের টাকা দিয়ে তুমি তোমার বন্ধু বান্ধবদের নিয়ে ফুর্তি করে বেড়াও। তোর এত বড় সাহস? আমার টাকা দিয়ে আমি যা ইচ্ছা তাই করব, তাতে তোর কি? তোর কি? তুমি ভুল করছো রতন ভাই। এই ডোবার মালিক হয়তো তোমার বাবা হতে পারে, কিন্তু কষ্ট আমরা করছি। এই টাকার মালিক শুধুমাত্র আমরা, কিন্তু তুমি তুমি আমাদেরকে প্রতিনিয়ত ব্যবহার করছো। তুমি তুমি আমার গায়ে হাত তুললে রতন ভাই। আমরা দু বোন মিলে তোমাকে কত টাকা দিলাম, আর একটা টাকাও দেব না তোমাকে। এখন থেকে আর মাছ মারতেও আসবো না। এই আমরা গেলাম বাড়ি। আরে যা যা যা, আমিও দেখব তোরা এই গ্রামে কি করে টিকে থাকিস। তোদেরকে আর তোর দাদিকে এই গ্রাম থেকে যদি আমি না বের করেছি তাহলে আমার নাম রতন না। বলে দিলাম, আমার নাম রতন না। কি হয়েছে রে? তোদের চোখে পানি কেন? আর গলাটা এমন লাল হয়ে ফুলে আছে কেন? কিছুই হয়নি দাদি। দাদির কাছ থেকে আর সত্যি কথা লুকিয়ে রাখিস না। এবার দাদিকে সত্যিটা সবটা জানানোর সময় হয়েছে। কিরে, কি হয়েছে তোদের? আমাকে কোন সত্যিটা বলবি? আমার কাছ থেকে কি লুকুচ্ছিস তোরা? আমি বলছি দাদি, রতন আজকে বুবুর গায়ে হাত তুলেছে। আমার শরীর ভালো লাগছিল না, তাই বলে বাড়ি চলে আসতে চেয়েছিলাম, কিন্তু রতন আমাদেরকে জোর করে আমাদেরকে মাছ মারাতে চেয়েছিল। বুবু রাজি হয়নি বলে সে বুবুকে মেরেছে। এত বড় সাহস! আমার নাতনির গায়ে হাত তুলেছে। বাপ মা মরা নাতি দুটো নিয়েই বেঁচে আছি। ওদের কত কষ্ট করে বড় করেছি, আর আমার নাতিকে কিনা ও অন্য ছেলের হাতে মার দিতে হয়। তুমি সবকিছু ভুলে যাও দাদি। আমি আর ওদের ডোবাতে মাছ মারতে যাবো না। সে তো খুব ভালো কথা, কিন্তু একটা বিচার তো এর করতেই হবে। আমি ওর বাবার কাছে যাব, কি বলবো ওর ছেলে কেন আমার নাতিনের গায়ে হাত তুলেছে। এইসব কিছু প্রয়োজন নেই দাদি। ওর বাবা অনেক শক্তিশালী লোক, গ্রামের চেয়ারম্যান। তারপর আমাদেরকে যদি গ্রাম থেকে বের করে দেয় তখন আমরা কোথায় যাব বলো তো?
না না, এত বড় অত্যাচার আমি সহ্য করব না। তুই কোনো কথাই বলিস না। এখন ঘরে গিয়ে বিশ্রাম নে। আমি আজ বিকেলেই সীমাকে নিয়ে যাব চেয়ারম্যানের বাড়ি। বড় একটা ঝামেলা হয়ে গেল রে। মেয়েটা বলছে আর নাকি আমাদের জন্য পুঁটি মাছ ধরবে না এবং বাবার কাছে গিয়ে বিচার দেবে রে। কি করা যায় বলতো? সবকিছু হয়েছে তোর জন্য। তুই যে কেন শুধু শুধু মেয়েটার সাথে মিথ্যা কথা বললি। এখন মেয়েটা তোর সাথে সাথে আমাকেও ধরবে। আর বলিস না রে, আজ রাগ করে মেয়েটাকে একটা চড় মেরেছি। কেন কেন? মেয়েটার গায়ে তুই হাত তুলেছিস কেন? শোন রতন, তুই কিন্তু এটা একদমই ঠিক কাজ করিসনি রে। আমাকে অপমান করেছিল, নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি, তাই একটা চড় মেরে বসেছি রে। ওর দাদি যদি জানতে পারে তাহলে নিশ্চিত থাক তোর বাবার কাছে গিয়ে বিচার দেবে। তুই তো ভালো করে জানিস ওদের বাবা মানেই ওই বুড়ি তার নাতনিদের অনেক ভালোবাসে। তাই তো ভাবছি বড্ড ঝামেলায় পড়ে গেলাম রে। বাবাকে গিয়ে বোঝাতে হবে যেন ওদের কথা বিশ্বাস না করে। যা হয়েছে হয়ে গেছে, এখন ওরা বাড়িতে যাওয়ার আগে তুই তোর বাবার কাছে গিয়ে গুছিয়ে বল। যা যা যা। চেয়ারম্যান সাহেব, আপনার সাথে জরুরি ব্যাপারে কথা বলতে এসেছি। আপনি এলাকার গণ্যমান্য মানুষ, আমার মনে হয় বিষয়টা আপনাকে জানানো দরকার। আরে বুড়ি বাজে, কি হয়েছে তোমার? হঠাৎ করে তুমি এই সাত সকালে আমার বাড়িতে? আমার কিছুই হয়নি। আজ আপনার ছেলে রতনের নামে নালিশ নিয়ে এসেছি। আমার নাতনিরা বৃষ্টির মধ্যে আপনার বাড়ির পাশে ডোবাতে পুঁটি মাছ ধরছিল। রতন গিয়ে বলল এই ডোবা নাকি আপনার। কিসের ডোবা? কোথায়? আমার তো কোনো ডোবা নেই। ওই হতচ্ছাড়া বাদর ছেলেটা নিশ্চয়ই মিথ্যা কথা বলেছে। আপনার এই ছেলে রতন প্রতিদিন আমার দুই নাতনিকে দিয়ে পুঁটি মাছ ধরিয়েছে, আর এরপর সেগুলো বাজারে বিক্রি করে যে টাকা হয়েছে সেগুলো নিয়ে ওর বন্ধু বান্ধবদের সাথে ফুর্তি করেছে। কি সব বলছো তুমি? আমার ছেলেরা যে এতটা নিচে নেমে যাবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। গতকাল আমার নাতনিটার জ্বর ছিল। সে যখন বলেছে আজ মাছ মারতে পারবে না, তখন আপনার ছেলে রতন তাকে চড় মেরেছে। আমি গ্রামের চেয়ারম্যান, এই গ্রামের মাথা। আমি আমার গ্রামে এত বড় অনর্থক কাণ্ড কখনোই হতে দেব না, কখনোই না। কি ব্যাপার বুড়িমা, তুমি আমাদের বাড়ি? নিশ্চয়ই তোমার নাতনিদের কথায় আমার নামে বাবার কাছে বিচার দিতে এসেছো, তাই না? কিন্তু আমার বাবা কখনোই আমার কথা অবিশ্বাস করবে না। বিশ্বাস করো বাবা, বুড়িমা যা বলছে সব মিথ্যা কথা, সবই মিথ্যা কথা। বাদর ছেলে, বুড়িমা মিথ্যা কথা বলছে তাই না? আমি জানি কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। আর এখানে কিছু টাকা আছে, এগুলো তোমাদের পুঁটি মাছ বিক্রির টাকা। আমি ক্ষতিপূরণ হিসাবে দিয়েছি তোমাদেরকে। এগুলো দিয়ে তুমি তোমার নাতনিদের ভালো করে পড়াশোনা করিও। এখন থেকে তোমরা যখন খুশি তখন ওই ডোবা থেকে মাছ ধরতে পারবে। তোমাদের কেউ কিচ্ছু বলবে না। তুমি কেন বুঝতে পারছো না? ওই বৃদ্ধ মহিলা তোমার সাথে মিথ্যা কথা বলছে। আমি এরকম কিছুই করিনি বাবা। তুই কেন শুধু শুধু ওদেরকে মিথ্যা কথা বলেছিস যে ওই ডোবার মালিক আমি? এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোর মতো অপদার্থ ছেলের মুখ আমি দেখতে চাই না। বের হয়ে যা আমার বাড়ি থেকে, অপদার্থ যেন কোথাকার।
সীমা রিমা, কোথায় গেলি? দেখে যা, অনেক ভালো একটা সুসংবাদ রয়েছে। কি হয়েছে? কি তুমি চেয়ারম্যানের বাড়িতে গিয়েছিলে? সকালবেলা না বলেই বাইরে চলে গেছো। আমরা দু বোন তোমার জন্য বসে বসে দুশ্চিন্তা করছি। হ্যাঁ রে হ্যাঁ, সকালবেলা চেয়ারম্যানের বাড়ি গিয়েছিলাম, তাকে সব খুলে বললাম। সব শুনে সে তো প্রচন্ড রেগে গেল, আর রতনকে অনেক বকাবকি করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ভালোই তো হলো, অপদার্থটা তার পাপের শাস্তি পেয়েছে। চেয়ারম্যান সাহেব খুব ভালো মানুষ, তার মনটাও অনেক বড়। এই যে তোদের পড়াশোনা যেন ক্ষতি না হয়, এই জন্যে অনেকগুলো টাকা দিয়েছে। তোরা পুঁটি মাছ বিক্রি করে রতনকে যে টাকা দিয়েছিলি, তাই তিনি এই টাকাগুলো ফেরত দিয়েছেন। ও বুবু, চলো ডোবা থেকে অনেকগুলো মাছ ধরবো, আর সেই মাছগুলো সব চেয়ারম্যান সাহেবের বাড়ি পৌঁছে দিয়ে আসবো। উনি আমাদের এত বড় একটা উপহার দিলেন। ঠিকই বলেছিস, ডোবার মধ্যে বৃষ্টির দিনে পুঁটি মাছ ধরার মজাই অন্যরকম। তবে তাড়াতাড়ি চল, ডোবাতে মাছ মারতে